প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব দেওয়ানি আদালতের যে মামলা মোকদ্দমা হয়, জমি সংক্রান্ত বিষয়ে যখন কোনো ধরনের বিরোধ সৃষ্টি হয়, দুটি পক্ষ বা তিনটি পক্ষের মধ্যে যখন একাধিক পক্ষের মধ্যে যখন বিরোধ সৃষ্টি হয়, সেই বিরোধের প্রেক্ষিতে কোনো পক্ষ সংক্ষুব্ধ হয়ে তারা আদালতের শরণাপন্ন হয় এবং সেই বিষয়টি নিষ্পত্তির জন্য তারা আদালতে মামলা দায়ের করেন। তো সেই মামলাগুলি সাধারণত দুই ধরনের হয়ে থাকে। জমি মামলাগুলি দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের মামলা হচ্ছে সরকারের সাথে যদি কোনো ব্যক্তি বা পক্ষের বিরোধ থাকে, তাহলে সরকারকে বিবাদী করে তারা মামলা দায়ের করেন। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে সরকারি কোনো স্বার্থ সেখানে নেই, কোনো ধরনের স্বার্থ না থাকা সত্ত্বেও সেখানে দুইজন পক্ষ বা তিনজন পক্ষ তাদের মধ্যে বিরোধ উপস্থিত হলে তারা একে অপরকে বিবাদী করে মামলা দায়ের করেছে। বিষয়টি যেরকমই হোক না কেন, যদি যেখানে সরকারি স্বার্থ নেই সেখানেও যদি মামলা করা হয়ে থাকে, সেখানে সাধারণত সরকারকে মোকাবেলা বিবাদী করা হয়ে থাকে এবং মোকাবেলা বিবাদী করা হয়ে থাকে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসককে মোকাবেলা বিবাদী করা হয়ে থাকে এবং সেইগুলির জবাব দেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে জবাব চাওয়া হয়ে থাকে আদালত থেকে যখন জবাব চাওয়া হয় জেলা প্রশাসকের কাছে, তখন জেলা প্রশাসকের যে আরএম শাখা আছে, রেভিনিউ মুন্সিখানা যেটা, সেই আরএম শাখা থেকে সেগুলি নিম্নতম অ্যাসেপ্ট দেওয়ার জন্য, অর্থাৎ থেকে জবাব প্রস্তুত করে দেওয়ার জন্য, যেটাকে আমরা বলি অ্যাসেপ্ট মানে হচ্ছে স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, অর্থাৎ প্রকৃত অবস্থা বর্ণনার জন্য সেটা সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে বা উপজেলা ভূমি অফিসে সেটা পাঠানো হয় এবং উপজেলা ভূমি অফিস থেকে সেই বিষয়টি, সেই মামলার যে আর্জিটি পাঠানো হয়ে থাকে ইউনিয়ন ভূমি অফিসে। ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাগণ সেই যে জমিটি নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে এবং মামলা সৃষ্টি হয়েছে, সেই মামলার পরিপ্রেক্ষিতে তারা সেই জমি রেকর্ড রেজিস্টার পর্যালোচনা করে তারা দেখেন যে এর মধ্যে সরকারি স্বার্থ আছে কিনা। যদি সরকারি স্বার্থ থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা সরকারের পক্ষে তারা একটা প্রকৃত ঘটনা বর্ণনা করে একটা অ্যাসেট প্রস্তুত করেন। আর যদি সরকারি স্বার্থ যদি সেখানে না থাকে, তাহলে সরকারি স্বার্থ নাই মধ্যে রেকর্ড রেজিস্টারের যে বিবরণ বর্ণনা দিয়ে তারা একটা জবাব দাখিল করে থাকেন। সেই জবাবটিকে বলা হয় স্টেটমেন্ট অফ ফ্যাক্ট। তো সাধারণত এই স্টেটমেন্ট অফ ফ্যাক্ট অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের মাধ্যমে সেটা বিজ্ঞ জিপির কাছে যায় এবং বিজ্ঞ জিপি সরকার পক্ষে একটা জবাব প্রস্তুত করে আদালতে দাখিল করেন, যেগুলিতে সরকারি স্বার্থ বিদ্যমান আছে সেগুলিতে তিনি কন্টেস্ট করেন এবং মামলা পরিচালনা করেন। এখন এই স্টেটমেন্ট অফ ফ্যাক্ট লেখার বিষয়ে আমি আজকে একটু আলোচনা করব। তো আমরা ধরে নিলাম যে একটি মামলা যেটার মধ্যে সরকারি স্বার্থ আছে, তো সেই ক্ষেত্রে আমরা ওই মামলার আর্জিটা ভালো করে আমরা করব। আর্জিটা ভালো করে করার পরে ধরে নিলাম যে সেটা যুগ্ম জেলা জজ প্রথম আদালতের একটি মামলা। তো আমরা প্রথমে লিখব যে যুগ্ম জেলা জজ প্রথম আদালত অমুক জেলা বা যে জেলায় অবস্থিত সেই জেলার নাম দিকে আদালতে অন্য প্রকার মোকদ্দমা নম্বর, যে মামলা নম্বরটা থাকে সেই মামলা নম্বরটা লেখে এর দফাওয়ারি জবাব। এই কথাটা লেখার পরে সেখানে বাদী এবং বিবাদীর নাম লেখা হয়, বাম পাশে বাদীর নাম এবং ডান পাশে বিবাদীর নাম লিখে তারপরে দফাওয়ারি সেই জবাবটি দেওয়া হয়। তো সাধারণত যে মামলার আর্জিতে বিভিন্ন ধরনের দফা থাকে,
যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এরকম বিভিন্ন ধরনের দফা থাকে। সেই দফায় প্রথম যেটা থাকে সেটা হলো বা মামলাটার পরিচিতিমূলক একটা বিষয়, যে এটার বিষয়বস্তুটা কি। বিষয়বস্তু নির্ধারণ করা হয় যে অমুক মৌজার বা অমুক জেলার, অমুক উপজেলার, অমুক ইউনিয়নের অন্তর্গত অমুক মৌজার এত নং দাগের এত শতাংশ ভূমির সত্য ঘোষণা সাব্যস্তক্রমে সত্য ঘোষণার মোকদ্দমায় অত্র মোকদ্দমার বিষয়বস্তু। এই বিষয়গুলি আসলে উভয় পক্ষ স্বীকৃত অবস্থায় থাকে। প্রথমে এই বিষয়বস্তুটা আনতে হয়, তারপরে দ্বিতীয় দফা থেকে প্রতিটা দফার মধ্যে মানে ওই যে পক্ষ সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সেই পক্ষ যে ধরনের যুক্তিতথ্য উপস্থাপন করেছেন এগুলিকে ডিনাই করে লেখা হয়। যেমন এরকম লেখা যেতে পারে যে বাদীর বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। প্রকৃত ঘটনা হচ্ছে এই যে এই মৌজার এই অংশ বা এত সরকারের 1 নম্বর খাস খতিয়ানভুক্ত বা এতে সরকারি স্বার্থ জড়িত আছে, এবং বাদী সে বিভিন্ন ধরনের প্রতারণামূলক কাগজপত্রের আশ্রয় নিয়ে যে সৃজিত কাগজপত্র দিয়ে তিনি এই সরকারি সম্পত্তি আত্মসাতের জন্য এই মোকদ্দমা দায়ের করেছেন। এই ধরনের কথাবার্তা বলে তারপরে প্রতিটা দফার মধ্যেই যে তারা যদি দলিল সৃজন করে থাকেন বা তারা যদি কোনো কাগজের কথা উল্লেখ করেন সেগুলি ডিনাই করে লিখতে হবে যে এই বিষয়গুলি সত্য নয়, আদৌ এই ধরনের কাল্পনিক, বা যদি তারা কাল্পনিক ওয়ারিশ হিসাবে যদি জমি দাবি করে ওয়ারিশ হিসাবে, তাহলে বলতে হবে যে কাল্পনিক ওয়ারিশ হিসেবে তারা এই জমিগুলি দাবি করেছে। এইভাবে যে মামলার যে একটি দফা থাকবে যে যেখানে যে মামলাটি কেন করলেন বাদীপক্ষ সেটার কারণ বলা হয়ে থাকে, যে মামলার উদ্ভবের কারণ। সেখানে ডিনাই করতে হবে যে এই মামলা যেহেতু এটা সরকারি স্বার্থ জড়িত আছে সেহেতু এই মামলার কারণ উদ্ভব হয় নাই বা মামলা করার কোনো বাদীপক্ষের কারণ নেই। যে সর্বশেষ যে বিষয়টি সেখানে তারা একটা প্রতিকার চায়। সেই প্রতিকারের বিষয়ে যে তারা কোনো প্রতিকার পাইতে পারে না, এর মধ্যে একটি মূল্যায়ন বিবৃতিও থাকে। সাধারণত এই মূল্যায়ন বিবৃতি মানে সরকারের কর্তৃ ফাঁকি দেওয়ার জন্য মূল্যায়ন বিবৃতিটিও ভুল দেয় বাদীপক্ষ, সেটাও ডিনাই করতে হবে যে মূল্যায়ন বিবৃতি সঠিক নয়। তাছাড়া সরকারি স্বার্থজড়িত থাকায় বাদীপক্ষ কোনো প্রকার পাওয়ার অধিকারী নয়, প্রতিকার পাওয়ার অধিকারী নয়। এইভাবে এসএফ লিখে সেটা প্রেরণ করলে তো সেই অনুযায়ী জিপি তার আইনের ভাষায় সেটা রূপান্তরিত করে একটি জবাব প্রস্তুত করে আদালতে দাখিল করে। আর যদি সেই অ্যাসেট এর মধ্যে বা সেই ভূমির মধ্যে সরকারি কোনো স্বার্থ জড়িত না থাকে তাহলে আমরা সেটা লিখে দিবেন ভূমি সহকারী কর্মকর্তা, উপসহকারী কর্মকর্তারা লিখে দিবেন এই ভূমিতে সরকারি স্বার্থ কোনো জড়িত নাই, আর বাকি বিষয়গুলি বিজ্ঞ আদালতের বিচার্য বিষয়। আজকে মোটামুটি অ্যাসেট প্রস্তুত সম্পর্কে একটি ছোটোখাটো আলোচনা করলাম। আশা করি যারা নতুন যারা আছেন বা যারা অ্যাসেট প্রস্তুত করতে যাদের সমস্যা হয় তাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাই।